Thank you, sir. Sure. ওকে, আমরা সলো মডেল নিয়ে গত ক্লাসে কথা বলেছিলাম। তো সলো মডেলের কিছু ডিরাইভেশন আমরা করি সেখানে। একটা প্রোডাকশন ফাংশন থেকে একটা ইন্টেন্সিভ ফর্মে নিয়ে আসা এবং ইন্টেন্সিভ ফর্ম থেকে ওদের ক্যাপিটাল অ্যাকুমুলেশনের যে ইকুয়েশনটা সেটা আমরা দেখাই, যে কে ডট ইজ ইকাল টু তার সেভিংস রেট মাইনাস একটা ব্রেক ইভেন ইনভেস্টমেন্ট। তারপর সেখান থেকে আমরা একটা স্টেডি স্টেট পাই, একটা ইকুইলিব্রিয়াম লেভেল, যেখানে ট্রানজিশনাল ডিনামিক্সটা শেষ হয়ে যায়, একটা স্টেডি স্টেটে পৌঁছাবে। ঠিক আছে, এবং সেই স্টেডি স্টেটে আমার কে ডটটা 0 হয়ে যায়, মানে সেখানে আমার পার ক্যাপিটা ক্যাপিটাল বা পার ক্যাপিটা এফেক্টিভ লেবারের আর কোনো গ্রোথ নেই, ওটা কনস্ট্যান্ট। তার মানে আমার এখানে ক্যাপিটাল আর পপুলেশন একই হারে গ্রো করছে। এখানে পপুলেশন বলতে সরি মানে এফেক্টিভ লেবার এএল, রাইট, শুধু এল। তো আমরা কিছু ইনসাইটস এখান থেকে পাই, সেটা গত ক্লাসে আমি বলেছিলাম যে এই ধরনের গ্রোথ মডেল তোমাকে কোনো একটা কান্ট্রির ওভারঅল গ্রোথের পিকচার বা কিভাবে কান্ট্রি গ্রো করবে বা করা উচিত এই জাতীয় কোনো ধারণা তোমাকে দিবে না, কিছু ইনসাইট দিবে শুধুমাত্র। হ্যাঁ, তো ইনসাইট গুলো বোঝাটা ইম্পর্টেন্ট, এবং সেই ইনসাইট গুলা কোন ধরনের অ্যাজাম্পশনস থেকে আসছে সেটা বোঝা ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি অ্যাজাম্পশন গুলা খুবই আনরিয়ালিস্টিক হয় তাহলে বুঝতে হবে যে আসলে এই ধরনের মডেল অ্যাটলিস্ট যে কান্ট্রির জন্য তুমি অ্যাপ্লাই করতে চাও সেই কান্ট্রিতে কতটা অ্যাপ্লিকেবল হবে কি হবে না সেটা বুঝতে পারো। সো আমরা প্রথমে দেখলাম যে আমাদের ক্যাপিটাল স্টক পার ইউনিট অফ লেবার, সেটা আমাদের গ্রোথকে বা গ্রোথ অফ পার ক্যাপিটা ইনকামকে ড্রাইভ করছে, এবং সেটা ড্রাইভ করছে শুধুমাত্র আমার ট্রানজিশনাল পাতে, যখন একটা ইকোনমি তার কোনো স্টেডি স্টেটে পৌঁছেনি, যেখানে তোমার কে ডট পজিটিভ রয়েছে। ওই ট্রানজিশনাল পার্টটাতে তোমার যত বেশি তুমি ক্যাপিটাল অ্যাকুমুলেট করবে পার পার্সন বা পার এফেক্টিভ লেবার, তত তুমি বেশি জোরে গ্রো করতে থাকবে। কিন্তু লং রানে যে এই ক্যাপিটাল পার স্টক এটার কোনো ভূমিকা থাকে না। লং রানে যে শুধুমাত্র টেকনোলজিক্যাল চেঞ্জেরই একটা ভূমিকা থাকে, আর এটার মডেলের একটা লিমিটেশনস হলো যে এখানে টেকনোলজিক্যাল চেঞ্জটা কমপ্লিটলি এক্সোজেনাসলি গিভেন। কেন টেকনোলজিক্যাল চেঞ্জ হচ্ছে, কিভাবে, হোয়াট ড্রাইভস দ্য টেকনোলজিক্যাল চেঞ্জ, এই ধরনের কোনো কিছু আমাদের সলো মডেলে নেই। এটা বুঝতে হবে যে এটা এই মডেলটা একেবারে পাইনিয়ার মডেল 50s করা, তখন এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং গুলো তখন আসেনি, বিশেষ করে মাইক্রো আন্ডারস্ট্যান্ডিং যে কিভাবে টেকনোলজিক্যাল চেঞ্জ গুলো হয়। আর হলো যে আমরা পোর কান্ট্রি ক্যাচ আপ, এখানে উইথ না সরি এটা উইল হবে, হ্যাঁ এই শব্দটা তোমরা একটু কারেকশন করে নিও। Poor country will catch up the rich countries in terms of per capita capital and output regardless of the initial point. মানে যে যেখান থেকেই শুরু করুক না কেন, তোমরা এই গ্রাফটার কথা চিন্তা করো, যে তোমার হরিজন্টাল অ্যাক্সিসে আছে কে, ভার্টিক্যাল অ্যাক্সিসে আছে সেভিংস এবং ইনভেস্টমেন্ট, এগুলো তোমার একটা সেভিংস ফাংশন আছে আর একটা ব্রেক ইভেন ফাংশন আছে। তারপর এখান থেকে আমরা একটা স্টেডি স্টেট পাচ্ছি। তুমি যদি অনেক আগে থেকে শুরু করো, যেখানে ক্যাপিটাল স্টক খুবই কম, সেখান থেকেও শুরু করলে তুমি স্টেডি স্টেটে পৌঁছাবে, আর তোমার যদি একেবারে স্টেডি স্টেটের কাছে থাকে সেখান থেকেও স্টেডি স্টেটে পৌঁছাবে, মানে সবাই স্টেডি স্টেটের দিকে যাচ্ছে রিগার্ডলেস অফ দ্য ইনিশিয়াল পয়েন্ট। আর এই ক্যাচিং আপটা কেন হচ্ছে? ক্যাচিং আপ ইজ ড্রিভেন বাই দ্য প্রপার্টি অফ ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্ট অফ দ্য ক্যাপিটাল, তাই না? এটা কেউ একটু এক্সপ্লেইন করবে? গত ক্লাসে একবার আমরা একটু আলোচনা করেছিলাম ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটালের ভূমিকাটা কি। স্যার ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্টের ভূমিকাটা হচ্ছে স্যার এটা থাকার কারণে আমরা একটা ইন্টেরিয়র সলিউশন পাই, যার ফলে একটা পিরিয়ডে গিয়ে হচ্ছে ব্রেক ইভেন ইনভেস্টমেন্ট এবং হচ্ছে সেভিংস যে ফাংশনটা ওইটা গিয়ে ক্রস করবে এবং আমরা ওই পয়েন্টে একটা স্টেডি স্টেট পাবো। তারপর হচ্ছে যে এই পয়েন্টের আগ পর্যন্ত যে পুর কান্ট্রি গুলো ওরা হচ্ছে ক্যাপিটাল স্টক হচ্ছে বাড়িয়ে হচ্ছে তারা হচ্ছে তাদের গ্রোথটা বাড়বে এবং ইন দ্য লং রানে গিয়ে হচ্ছে স্টক
ক্যাপিটাল স্টেডি স্টেটে হচ্ছে গিয়ে পৌঁছাবে। স্যার নর্মালি হচ্ছে যে এটা বলা যাচ্ছে যে ডিমিনিশিং মার্জিনাল ক্যাপিটালের এই ভূমিকাটা হচ্ছে যে এর ফলে ইন্টেরিয়র সলিউশনটা আমরা পাচ্ছি, যার ফলে বলা যাচ্ছে যে যদি কোনো কান্ট্রি হচ্ছে এর কোনো আগে একটা পয়েন্ট থেকে শুরু করে লং রানে সে গিয়ে হচ্ছে ওই ডেভেলপ কান্ট্রিকে ক্যাচ আপ করবে। হ্যাঁ, ইন্টেরিয়ার সলিউশনটা কিছুটা সত্য। ইন্টেরিয়ার সলিউশন তোমার ইনাডা কন্ডিশন থেকে আসে বেসিক্যালি, যে ওটার তারপরেও হ্যাঁ, মানে তোমার একটা কনকেভ শেপ হলে তোমার ইন্টেরিয়ার সলিউশন পেতে সুবিধা হয়, দ্যাটস ফাইন, মানে যেখানে ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্ট। কিন্তু মূল আইডিয়াটা হলো যে তোমার ক্যাপিটাল স্টকটা যখন কম থাকবে তখন তোমার রেট অফ রিটার্নটা অনেক বেশি থাকবে, তাই তো? তোমার ক্যাপিটাল তুমি যত অ্যাকুমুলেট করতে থাকবে, হ্যাঁ, তুমি ক্যাপিটাল যত অ্যাকুমুলেট করতে থাকবে তোমার রিটার্নটা তত কমতে থাকবে। দ্যাটস দ্য আইডিয়া, তাই না? ইনক্রিজিং এট এ ডিক্রিজিং রেট। স্যার, হ্যাঁ স্যার আমি একটু বলতে চাচ্ছিলাম যে যে দেশের কিনা অলরেডি ক্যাপিটাল স্টক অনেক বেশি, তাদের তো স্যার তাদের সেই ক্যাপিটাল থেকে রিটার্নটা কম তুলনামূলক, কারণ তাদের ডিমিনিশিং মার্জিনাল রিটার্নের কারণে হচ্ছে তাদের ক্যাপিটালের রিটার্নটা কম। বাট যাদের হচ্ছে ইনিশিয়ালি খুব কম ক্যাপিটাল আছে তাদের হচ্ছে ওইখান থেকে হায়ার রিটার্ন পাচ্ছে। তো আলটিমেটলি হচ্ছে হায়ার রিটার্নের কারণে ওরা আস্তে আস্তে এগিয়ে যাবে। আর হচ্ছে ওই যারা অলরেডি রিস্ক কান্ট্রি, লাইক দে হ্যাভ হিউজ অ্যামাউন্ট অফ ক্যাপিটাল, তাদের হচ্ছে ওই রিটার্নটা কম, এই কারণে ওরা স্লো গতিতে আগাবে, আর এরা বেশি দ্রুত গতিতে আগে আস্তে আস্তে যে একদিকে চলে যাবে আর কি। এক্স্যাক্টলি, এটা কাইন্ড অফ রিলে রেসের মতো চিন্তা করতে পারো। যারা সামনে আছে ওদের স্পিড কম, যারা পিছনে আছে ওদের স্পিড অনেক বেশি, যেহেতু ওদের ক্যাপিটাল কম, রিটার্ন বেশি। তো একটা পর্যায়ে যে আস্তে আস্তে সবাই একই সাথে শেষ করবে। জি স্যার, জি স্যার, জি স্যার। না, এটা তুমি একটা দেখতে পারো যে ফর এক্সাম্পল ডেভেলপ কান্ট্রিজ বা আমেরিকাতে ওদের ব্যাংকের রিটার্ন মানে ইন্টারেস্ট রেট কত 1% 2% এর মতো। এটা কি তুমি ভাবতে পারো রিটার্ন অফ ক্যাপিটাল, যেখানে সে বাংলাদেশে কিছুদিন আগে ওটা 10% ছিল, এখন অবশ্য অনেক কমে গেছে, 7-8% চলে এসছে। তো দ্যাটস দ্য আইডিয়া। মানে সেই জন্য আমার ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্টটা, এই অ্যাজাম্পশনটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট এই সলো মডেল বোঝার জন্য। আর আমরা যখন বলছি যে একই কথাই আবার একটু অন্যভাবে বললাম যে আমরা যখন বলছি যে ট্রানজিশনাল পাথে শুধুমাত্র ক্যাপিটাল স্টকের ভূমিকা আছে, লং রানে যে শুধুমাত্র টেকনোলজিক্যাল ইয়ে, তো ক্যাপিটাল স্টকের ভূমিকাটা কেন আমার আস্তে আস্তে কমে যাচ্ছে? কারণ আমি যত ক্যাপিটাল অ্যাকুমুলেট করছি তার রিটার্নটা আমার আস্তে আস্তে কমতে থাকছে, কমতে 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 এমন একটা অবস্থায় আমি পৌঁছে গেলাম, তখন দেখা গেল যে আমার রিটার্নটা তার ডেপ্রিসিয়েশন বা পপুলেশন গ্রোথের সমান হয়ে যাচ্ছে, যেটা ব্রেক ইভেনের সমান। তারপরে আমি আর ক্যাপিটাল স্টক বাড়িয়ে কোনো আমার লাভ হচ্ছে না। মানে এটারই উদাহরণ দিতে মনে আছে গত ক্লাসে বলেছিলাম যে সিঙ্গাপুরের একটা এক্সাম্পল। সিঙ্গাপুরে দেখা গেল যে 90s-এ ওদের গ্রোথটা স্লো ডাউন করে যাচ্ছে। তখন ক্রুগম্যান এসে বলল যে আসলে তোমাদের গ্রোথটা সোফার হয়েছে হলো ক্যাপিটাল অ্যাকুমুলেশনের মাধ্যমে। সরি, আমার ঠান্ডাটা এখনো যাচ্ছে না। ক্যাপিটাল অ্যাকুমুলেশনের মাধ্যমে, মানে তোমার অ্যাকুমুলেট করতে 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 তোমরা একটা ডিমিনিশিং রিটার্নে পৌঁছে গেছো। হ্যাঁ, তো এখন তোমার প্রোডাক্টিভিটি না বাড়ালে তোমাদের আর গ্রোথটা সাস্টেইন করবে না। কাইন্ড অফ এই ধরনের জিনিস তোমরা সলো মডেল দিয়ে এক্সপ্লেইন করতে পারো। এবং আমরাও বলতে পারি যে আমরা এখন হয়তো সেই ট্রানজিশনাল পাথে আছি, আমরা ক্যাপিটাল অ্যাকুমুলেট করে যাচ্ছি, আমরা যত মেশিনারিজ আনছি, ফার্ম বড় হচ্ছে, নতুন নতুন ফার্ম আসছে, আমরা গ্রো করছি, কিন্তু একটা পর্যায়ে যে হয়তো সেটা সেই গ্রোথ রেটটা আমরা ধরে রাখতে পারবো না। সো তোমরা যখন 8-5 প্ল্যান বা 7-5 প্ল্যানে দেখবে, তখন দেখবে যে গভর্নমেন্ট থেকে যেই প্রজেকশনটা করা হয় কন্টিনিউয়াস 8% বা 9% করে যাচ্ছে নেক্সট 5, 10, 12, 20 ইয়ার্স ধরে।
তো সেটা তোমরা ক্রিটিসাইজ করতে পারবে ফ্রম দিস ইনসাইট, যে আসলে আমরা যদি ট্রানজিশনাল পাথে শেষের দিকে চলে যাই, আমাদের যদি ডিমিনিশিং মার্জিনাল রিটার্ন সেট ইন করে, তাহলে আর এই 8-9% আমরা আর গ্রো করতে পারবো না সেই হারে। হ্যাঁ, তখন আস্তে আস্তে আমাদের গ্রোথ রেটটা কমে যাবে, আনলেস আমরা কোনো টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট, আমরা আরো হায়ার ভ্যালু অ্যাডেড প্রোডাক্টের দিকে যাই, টেকনোলজিক্যাল সফিস্টিকেটেড জিনিস আমরা প্রডিউস করি, সেদিকে যদি আমরা যাই। ওকে, সো আমরা ইকুয়েশনটা দেখেছি কিভাবে আমার ইকোনমিতে ক্যাপিটাল পার এফেক্টিভ লেবার গ্রো করছে। এটা হলো সেভিংস এর মাধ্যমে। যত সেভিংস হচ্ছে আমার ক্যাপিটাল বাড়ছে, ক্যাপিটাল বাড়লে আউটপুট বাড়ছে, আউটপুট বাড়লে আরো সেভিংস বাড়ছে, সেভিংস বাড়লে আবার ক্যাপিটাল বাড়ছে। এই ফিডব্যাক রুলটা বোঝা ইম্পর্টেন্ট, কিভাবে আমি আস্তে আস্তে গ্রো করে যাচ্ছি। কিন্তু আমার সমস্যা হচ্ছে যে আমি এই এফকেটা সাবজেক্ট টু ডিমিনিশিং রিটার্ন, যেহেতু আমি আস্তে 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 আমার যে ফিডব্যাক যেভাবে আমার বাড়ার কথা সেভাবে আমি বাড়বো না, আস্তে আস্তে আমি কমে যাবো। সেই কমে যে আমি এক সময় আমার এই ডিপ্রিসিয়েশনের অন্যগুলো বাদ দিলাম, শুধু ডিপ্রিসিয়েশনের কথাই ভাবি, ক্যাপিটাল যে হারে ডিপ্রিসিয়েট করে আমরা সেই রেটে পৌঁছে গেলাম। সো তখন আমার গ্রোথটা থেমে যাবে। পার ক্যাপিটা এফেক্টিভ লেবার আছে বলেই আমার এনএনজি টার্মটা আসছে। আমরা দেখেছি যে স্টেডি স্টেটে ক্যাপিটাল গ্রো করছে হলো n+g রেটে। এল যেহেতু আমার কে কনস্ট্যান্ট, স্মল কে কনস্ট্যান্ট, সুতরাং এল ও গ্রো করবে n+g রেটে। যেহেতু আমার কনস্ট্যান্ট টু স্কেল আমি অ্যাজিউম করে নিচ্ছি, আমার আউটপুটও বাড়বে n+g রেটে, সেগুলো আমরা অলরেডি দেখেছি। এবং পার ক্যাপিটা ক্যাপিটাল, এখানে কিন্তু শুধু লেবার, নট এল। পার ক্যাপিটা ক্যাপিটাল আমার বাড়ছে জি রেটে, পার ক্যাপিটা আউটপুট বাড়ছে আমার জি রেটে। সো আমার স্টেডি স্টেটে আমার আউটপুট আর ক্যাপিটাল বাড়ছে শুধুমাত্র টেকনোলজিক্যাল চেঞ্জ দ্বারা। ওকে, সো এখন আমরা কিছু কম্পিটিটিভ স্ট্যাটিক্স করব। কম্পিটিটিভ স্ট্যাটিক্স বলতে বোঝায় যে আমরা আগেও মনে হয় কিছুটা আলোচনা করা হয়েছে, আমরা যখন একটা ম্যাথমেটিক্যাল মডেল লিখি, ম্যাথমেটিক্যাল বিশেষ করে ডাইনামিক মডেল, অবশ্য এটা স্ট্যাটিকের জন্য সত্য। তো আমরা মডেলে এসে আমার বিভিন্ন ব্লক থাকে, একটা কনজিউমার তার ইউটিলিটি ম্যাক্সিমাইজ করছে, ফার্ম তার প্রফিট ম্যাক্সিমাইজ করছে, গভর্নমেন্ট তার রেভিনিউ ম্যাক্সিমাইজ করছে, ইভেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবকিছু আমার সাপ্লাই ইকুয়াল টু ডিমান্ড, মানে ওভারঅল ইকোনমি ইজ ইন ইকুইলিব্রিয়াম। এটা করে আমরা একটা ইকুইলিব্রিয়াম পাই, একটা ইকুইলিব্রিয়াম পেলাম। তারপর আমরা ওই ইকুইলিব্রিয়াম পাওয়ার পর তারপর দেখি যে আমার যদি কোনো একটা পলিসি চেঞ্জ হয়, তারপরে আমার ইয়েগুলো কেমন, আমার ভেরিয়েবল অফ ইন্টারেস্ট, যেটাতে আমার ইন্টারেস্ট আছে, যে রিসার্চ কোশ্চেনটা নিয়ে আমি এই মডেলটা লিখেছি, সেই ভেরিয়েবলগুলো আমার কিভাবে চেঞ্জ হয়। ঠিক আছে, সো আমরা একটা ইকুইলিব্রিয়াম ইম্পোজ করে নিয়ে বা ইকুইলিব্রিয়ামে পৌঁছার পর তারপরে দেখি, মানে খুবই স্বাভাবিক, যেটা আমি সবসময় বলি যে ঝড়ের পরে যেই ঠান্ডা অবস্থাটা, যে স্থির অবস্থাটা, সেরিনিটি, এটাই আমরা স্টেডি স্টেট। আমরা যখন ঝড় হয় তখন আমরা কিন্তু টেম্পারেচার মাপতে যাব না বা কোনো কিছু বুঝতে যাব না, কারণ দ্যাটস এ ক্যাওটিক সিচুয়েশন। সো আমরা যখন একটা ট্রানজিশনাল পাথে আছি, ধরে নিচ্ছি যে আমরা ওই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে আছি, যেখানে কম্পিটিটিভ স্ট্যাটিক্স গুলা মানে অতটা ইন্টারেস্টিং না, বাট ইট কুড গো এনিওয়ে। কিন্তু আমরা যখন স্টেডি স্টেটে পৌঁছে গেলাম, তখন আমরা দেখতে চাচ্ছি যে আসলে কোনো পলিসি চেঞ্জ হলে বা কোনো প্যারামিটার চেঞ্জ হলে এটার ইফেক্টটা কি আমার ভেরিয়েবল অফ ইন্টারেস্ট গ্রোথে। তারপরেও বলে রাখি, যেখানে একটা ক্যাভিয়েট, যে আসলে যেটা আমি বললাম, ট্রানজিশনাল ডিনামিক্সটাও ইম্পর্টেন্ট, যেটা প্রথম দিকে আমি বলেছি। কিন্তু ট্রানজিশনাল ডিনামিক্সের ওই অবস্থায় তোমার এই ধরনের কম্পিটিটিভ স্ট্যাটিক্স করাটা ম্যাথমেটিক্যালি খুব কঠিন, ট্র্যাক্টেবল হয় না অনেক সময়। যার ফলে আমরা একটা ইকুইলিব্রিয়াম ধরে নিয়ে তারপরে করি। তো সেটার একটা ইনটিউটিভ এক্সপ্লানেশনও আছে, সেটার ম্যাথমেটিক্যাল কনভেনিয়েন্সও আছে। সো আমাদের কোশ্চেনটা হলো যে হোয়াট হ্যাপেন্স ওয়েন সেভিং রেট চেঞ্জেস।
ঠিক আছে, আমি একটা মডেল পেলাম, একটা ডাইনামিক মডেল যেভাবে ইকোনমি গ্রো করছে, তারপর আমরা একটা প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি যে আমি যদি সেভিংস রেট বাড়াই, সে ফর এক্সাম্পল গভর্নমেন্ট একটা ট্যাক্স সাবসিডি দিল, আগে তোমার ট্যাক্স ছিল সে 15%, সেখান থেকে কমিয়ে 10% করলো বা 5% করলো, এটা তোমার সেভিংস একটু বেড়ে যাবে। তো এই যে যেই পলিসি চেঞ্জটা হলো, তার ফলে আমার ক্যাপিটাল স্টকের কি চেঞ্জ হবে, পার ক্যাপিটা আউটপুটের কি চেঞ্জ হবে, ওভারঅল গ্রোথের কি চেঞ্জ হবে, সেটা দেখা। সো এটা কোনো ট্রান্সফারও হতে পারে, কিন্তু ট্রান্সফার গুলো সাধারণত তোমার টেম্পোরারি চেঞ্জ। আমরা যখন বলছি যে সেভিংস রেট চেঞ্জ ইজ এ পার্মানেন্ট চেঞ্জ, সো এটা খুব ইম্পর্টেন্ট। যখন কোনো পলিসি চেঞ্জ হয়, সেই পলিসি চেঞ্জটা টেম্পোরারি চেঞ্জ না পার্মানেন্ট চেঞ্জ, সেটার উপর বেসিস করে তোমার ফার্ম বা হাউস হোল্ড ডিসিশন নেয় সে তার বিহেভিয়ার কিভাবে চেঞ্জ করবে কি করবে না। টেম্পোরারি চেঞ্জ হলে সে একরকম বিহেভ করবে, আর এটা যদি পার্মানেন্ট চেঞ্জ হলে আরেক রকম বিহেভ করবে। পার্মানেন্ট চেঞ্জের বিহেভিয়ার চেঞ্জগুলো মোর পার্মানেন্ট হয় দেন টেম্পোরারি চেঞ্জ, স্বাভাবিক। সো এখান থেকে তোমরা চিন্তা করতে পারো যে তোমার পলিটিক্যাল স্টেবিলিটি ইনস্টেবিলিটির কথা। যখন একটা ফার্ম ডিসিশন নেয়, একটা লং টার্ম একটা প্ল্যানিং করে, তখন সে চিন্তা করে যে এখন যে পলিটিক্যাল স্টেবিলিটিটা আছে টেম্পোরারি না পার্মানেন্ট। সে যদি মনে করে যে স্টেবিলিটিটা একটা পার্মানেন্ট স্টেবিলিটির দিকে যাচ্ছে, তখন সে এক ধরনের ইনভেস্টমেন্টের দিকে যাবে, একটা লং টার্ম ইনভেস্টমেন্ট করবে। যদি মনে করে যে না এটা একটা টেম্পোরারি জিনিস, দেন হি উইল ওয়েট, সে মোর কশাস থাকবে, হয়তো অত বড় ইনভেস্টমেন্টে যাবে না, ছোট ইনভেস্টমেন্টে যাবে। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, যে বোঝা যে সামনে আমার যে ধরনের চেঞ্জ গুলো আসছে, ইকোনমিতে যে ধরনের চেঞ্জ গুলো আসবে, সেটা পলিটিক্যাল কারণেই হোক বা ইকোনমিক কোনো ফ্যাক্টরি কারণেই হোক, সেই চেঞ্জ গুলো কি পার্মানেন্ট চেঞ্জ না টেম্পোরারি চেঞ্জ। এই পার্মানেন্ট টেম্পোরারি চেঞ্জের একটা বড় ইনফ্লুয়েন্স আছে তোমার হাউস হোল্ড বিহেভিয়ার এবং ফার্ম বিহেভিয়ারে। এতটুকু মাথায় রাখলে চলবে। আর আমরা যখন এই ধরনের ডিনামিক্স নিয়ে কাজ করি, তখন ভেরিয়েবল গুলোকে আমরা দুভাগে ভাগ করি শান্ত। একটা হলো জাম্প ভেরিয়েবল, একটা স্লাগিশ ভেরিয়েবল। জাম্প ভেরিয়েবল হলো যে কোনো একটা চেঞ্জের সাথে সাথে সেটা রিঅ্যাক্ট করবে, হ্যাঁ, সে প্রাইস। সো এখন যদি সে ফর এক্সাম্পল আমাদের এখন কি প্রোডাক্ট হচ্ছে, সে এখন মানে পেঁয়াজ হচ্ছে, যারা পেঁয়াজের চাষ করছে বা এখন যারা হারভেস্টার, এখন ওরা যদি শোনে যে সামনে ইন্ডিয়া থেকে যে আমাদের ইম্পোর্টটা হতো পেঁয়াজ, সেটা বন্ধ করে দেওয়া হবে, নট নেসেসারি এখন, সে ইন ফিউচার, সে 1 মাস বা 2 মাস পর ইন্ডিয়া থেকে আমরা পেঁয়াজে কোনো ইম্পোর্ট করব না, ঠিক আছে, তাহলে কিন্তু প্রাইস কিন্তু এই 1 মাস ওয়েট করবে না রিঅ্যাক্ট করতে। প্রাইস সাথে সাথে কি হবে, বাড়বে না কমবে? প্রাইসটা বেড়ে যাবে। যেহেতু আমার লোকাল বিজনেসম্যানরা দেখছে যে আমার যেহেতু এখানে সাপ্লাই শর্টেজ আছে, সুতরাং আমার প্রাইসটা বাড়বেই। সো অনেক সময় আমরা এই ধরনের অভিযোগ শুনি না যে এখনো তো কিছু হয়নি, তার আগেই কেন প্রাইস বেড়ে গেল। প্রাইস ইজ এ জাম্প ভেরিয়েবল, হ্যাঁ, এটা ডিপেন্ড করে তোমার ফিউচার এক্সপেকটেশনের উপর। নতুন কোনো একটা ইনফরমেশন আসার সাথে সাথে প্রাইসের মুভমেন্ট ঘটে, নট নেসেসারি যে ওই ঘটনাটা এখনই ঘটছে, ঘটনাটা হয়তো সামনে কোনো এক সময় ঘটবে বা নাও ঘটতে পারে। ইট কুড বি এ কমপ্লিট স্পেকুলেশন, ইট কুড বি এ রিউমার, বাট দেয়ার কুড বি এ চেঞ্জ ইন প্রাইস রাইট নাও। সো এই ভেরিয়েবল গুলোকে আমরা বলি জাম্প ভেরিয়েবল, সাথে সাথে রিঅ্যাক্ট করে, সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে সেভিংস রেটটা আমরা ধরে নিচ্ছি যে জাম্প ভেরিয়েবল, সেভিংস রেট, সাথে সাথেই সে বেশি সেভ করবে। আর ক্যাপিটাল স্টকটাকে আমরা বলি স্লাগিশ ভেরিয়েবল, খুবই ইনটিউটিভলি রাইট, যেহেতু ইট টেকস টাইম টু চেঞ্জ ক্যাপিটাল স্টক। এখানে ক্যাপিটাল বলতে তো আমরা বুঝাচ্ছি যে মেশিনারিজ, ফ্যাক্টরিজ, বিল্ডিংস, রোডস, এগুলো। ইট টেকস টাইম টু ইনস্টল এ নিউ প্ল্যান্ট, সো এগুলো ওভার টাইম আস্তে আস্তে চেঞ্জ হয়। সো আমরা গ্রাফটা দেখে নিই। সো আমাদের ইনিশিয়াল সেভিং কার্ভ ছিল এটা এস, তারপরে আমার এস
বেড়ে হয়ে গেল আমার এস প্রাইম, এস ড্যাশ হোয়াট এভার। এতে আমার ক্যাপিটাল স্টকটা কি হলো, ইকুইলিব্রিয়াম ক্যাপিটাল, পার ক্যাপিটা ক্যাপিটাল, ওটাও বেড়ে গেল, ডান দিকে শিফট করে গেল। It's simple. So this. Okay, exactly. হ্যাঁ, কিন্তু এরকম যখন ঘটনা ঘটলো, তো আচ্ছা প্রথম এই ফিগারটা মনে হয় এতটা বড় হয়নি। সো আমার সেভিংস, আমার এস ছিল আমার সেভিংস, হ্যাঁ, তারপরে এট টাইম T0 আমার কোন একটা পলিসি চেঞ্জের কারণে আমার সেভিংস বেড়ে হয়ে গেল এস প্রাইম, এস ডিসক্রিট জাম্প, এবং সেটা এস প্রাইমই চলতে থাকলো। সেজন্য এটা কেন বলছি পার্মানেন্ট ইনক্রিজ ইন সেভিংস রেট, ঠিক আছে। কিন্তু ক্যাপিটাল স্টকের কি হবে? আমার এখানে যে ক্যাপিটাল ছিল, that's the capital level, equilibrium, steady state per capita capital. কিন্তু আমার যখন সেভিংস বেড়ে গেল, ক্যাপিটাল কিন্তু সে জাম্প করে বাড়ছে না, সে আস্তে আস্তে ধীরে 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 ক্যাচ আপ করবে, তাই না? এই যে ধীরে ধীরে যাওয়াটা, এটাই আমাদের ট্রানজিশনাল পাথ। আমাদের একটা ডিনামিক্স আছে বলেই এই জিনিসটা আস্তে 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 ধীরে 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 যাচ্ছে, ঠিক আছে। এবং এটা কত স্পিডে যাচ্ছে সেটা আমরা যে তোমার স্পিড অফ কনভার্জেন্স বা আমরা ইটি পাওয়ার যে আরটি, ওই ধরনের ইকুয়েশন দিয়ে সেটা আমরা এস্টিমেট করতে পারি কি ধরনের স্পিডে সেটা কনভার্জ করছে টুয়ার্ডস অ্যানাদার ইকুইলিব্রিয়াম। সো এটা আমার একটা ইকুইলিব্রিয়াম, এটা একটা ইকুইলিব্রিয়াম, এক ইকুইলিব্রিয়াম থেকে আমি আর এক ইকুইলিব্রিয়ামে যাচ্ছি, কিন্তু যাওয়ার পরটা আমাদের জাম্প না, কোনো ডিসক্রিট জাম্প করে যাচ্ছি না, আমরা ধীরে 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 যাচ্ছে, যেহেতু ক্যাপিটাল এখানে একটা স্লাগিশ ভেরিয়েবল, এবং the way the dynamics is defined, it is supposed to move slowly. And capital বাড়লে সেভিংস বাড়বে, সেভিংস বাড়লে আউটপুট বাড়বে, আউটপুট বাড়লে আবার সেভিংস কে, তারপরে আবার ক্যাপিটাল, ক্যাপিটাল থেকে এই যে ফিডব্যাকটা, এই ফিডব্যাকটা ইট টেকস টাইম। বুঝে গেছে ব্যাপারটা? খুবই ক্রুডলি বলা যায় যে তোমার যখন সেভিংস বাড়বে, তখন তুমি ওই এক্সট্রা সেভিংসটা তুমি ইনভেস্ট করতে চাও, তুমি একটা ফ্যাক্টরি দিলে, একটা প্ল্যান্ট দিলে, সাথে সাথে তুমি ক্যাপিটাল স্টক তোমার অ্যাকুমুলেট তুমি করতে পারছো না, তোমাকে বাইরে থেকে অর্ডার দিয়ে একটা মেশিনারিজ আনতে হচ্ছে, মানে ইট টেকস টাইম, রাইট? সেজন্য তোমার এই স্লাগিশ পার্টটা আমরা দেখাই ক্যাপিটাল স্টক। ক্যাপিটাল টেকস টাইম টু অ্যাডজাস্ট টু দ্য নিউ ইকুইলিব্রিয়াম। Okay, what happens to per capita output? এটা আমরা লগ স্কেলে দেখাচ্ছি, কেন তোমার টেক্সট বইতে, রোমারের টেক্সট বইতে ওরা লগ স্কেলে দেখিয়েছে। তো লগ স্কেলে দেখালে সুবিধা হলো এখানে যে আমরা স্লোপটা, বিশেষ করে লাইনটা আমরা একটা স্ট্রেট লাইন পাই এখানে। কেন পাচ্ছি তোমাকে আবার একটু মনে করিয়ে দিই। মনে আছে যে আমার কোনো একটা ভেরিয়েবল এক্সটি যদি জি রেটে গ্রো করে, তাহলে আমরা লিখতে পারি এক্স ডট ই টু দি পাওয়ার জিটি, রাইট? এটা আমরা অনেকবার দেখেছি, অনেকবার শুনেছি, পড়েছি এটা। সো এটা থেকে আমরা লগ নিয়ে আমরা এটা লিখতে পারি log xt is equal to log x0, মানে ইনিশিয়াল ভ্যালু, প্লাস জিটি। এখানে জিটা হলো তোমার গ্রোথ রেট অফ এক্স, নট গ্রোথ রেট অফ লগ এক্স, গ্রোথ রেট অফ এক্স, তাই তো, যে জিটা। ঠিক আছে, সো এটাকে যদি আমরা একটা লগ স্কেলে লিখি,
তাহলে এই সাইডে তোমার ভার্টিক্যাল অ্যাক্সিসে থাকছে log x, এদিকে হলো টাইম। তো দেখো ইটস এ লিনিয়ার ইকুয়েশন ইন log x, তাই না? বুঝা গেছে তো? জি স্যার। এটা যে আমরা বলছি it becomes a linear equation in log x, not x, in log x. তোমরা যারা স্ট্রেট লাইনের ইকুয়েশন জানো y is equal to mx plus c, হ্যাঁ সেই এটাই হলো তোমার স্লোপটা g, এই gটাই হলো তোমার গ্রোথ অফ x, not log x, গ্রোথ অফ x। সো এইভাবে লেখার একটা সেই সুবিধা আছে যে তুমি স্লোপটার একটা সাথে সাথে তুমি পেয়ে যাচ্ছ। ঠিক একইভাবে আমরা এটা এইভাবে আঁকলাম, ভার্টিক্যাল অ্যাক্সিসে থাকলো আমার লগ অফ পার ক্যাপিটা ইনকাম। সো আমি যখন এটাকে ড্র করব তখন এইটা হবে হলো আমার ইনিশিয়াল পাথ অফ ওয়াই, তাই না? সে এই হারে বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আর টাইম t0 তে কি হচ্ছে, মানে তাহলে এটা বলো যে ওটা ডিসক্রিট জাম্প হবে না গ্র্যাজুয়ালি ওটা স্টেডি স্টেটের দিকে যাবে? গ্র্যাজুয়ালি যাবে। কারণ কারণ হচ্ছে স্যার পার ক্যাপিটা আউটপুট ইজ এ ফাংশন অফ পার ক্যাপিটা ক্যাপিটাল, যেক্ষেত্রে আমরা সিআরএস দিয়ে লিখেছিলাম স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি। তোমার সেভিংস বেড়েছে, তোমার হাতে কিছু টাকা আসছে, তুমি একটা ফ্যাক্টরি দিতে যাচ্ছ, ফ্যাক্টরি দিতে যে অনেক সময় লাগছে, তারপর তোমার সুতরাং তোমার আউটপুট আসতেও অনেক সময় লাগবে, তাই না? দ্যাটস দ্য বেসিক আইডিয়া। তো এখানে ইন্টারেস্টিং পয়েন্টটা হলো যে তোমার এই স্লোপটা আর এই স্লোপটা কিন্তু সমান, তাই না? তার মানে তোমার একটা ওয়ান টাইম জাম্প হচ্ছে, তারপর তুমি আগের রেটেই গ্রো করা শুরু করেছো। So এখানকার ইনসাইটটা হলো যে পার্মানেন্ট ইনক্রিজ ইন দ্য সেভিং রেট প্রডিউসেস এ টেম্পোরারি ইনক্রিজ ইন দ্য গ্রোথ রেট অফ আউটপুট। গ্রোথ রেটের একটা টেম্পোরারি ইনক্রিজ ঘটছে, তুমি যে স্লোপের যে চেঞ্জটা হচ্ছে খুবই সামান্য, এই এতটুকু জায়গায় শুধুমাত্র, কিন্তু এসে পার্মানেন্ট একটা লেভেল এফেক্ট পাচ্ছ তুমি। সো আমার এই একটা লেভেলটা বাড়ছে। আগে আমার ইনকাম ছিল এতটুকু, সরি, সেই জায়গায় আমার ইনকাম হয়ে গেল এতটুকু। So this is just a parallel shift. স্যার এটাকে আমরা জাম্প বলবো না স্লাগিশনেস বলবো? এটা অবশ্যই স্লাগিশ, যেহেতু আমার ক্যাপিটাল স্লাগিশ, আউটপুটটা অবশ্যই স্লাগিশ। জাম্প হবে তখনই যখন আমার এটার সাথে সাথে যদি আমার এটা চেঞ্জ হয়ে পড়ে উঠে যেত, এবং এটা তো সম্ভব না। মানে যখনই আমার সেভিংস বাড়ছে তখনই আমার আউটপুট বাড়তে পারে না সাথে সাথে, ইট টেকস টাইম, and is very natural, খুবই ইনটিউটিভ। কিন্তু এখান থেকে মেজর ইনসাইট যেটা আমরা নিতে চাই সেটা হলো যে গ্রোথ এফেক্ট ভার্সেস লেভেল এফেক্ট। সাপোজ কোন একটা পলিসি এক্স, তার যদি গ্রোথ এফেক্ট থাকতে হয় তাহলে আমার যে গ্রোথ, যেটা পার ক্যাপিটা ইনকামের যে গ্রোথ, সেইটা হবে ফাংশন অফ এক্স। এই জায়গায় তোমার স্লোপটা চেঞ্জ হয়ে যাবে, ওয়াই এর চেঞ্জ অফ দ্য স্লোপ অফ দ্য পাথ অফ ওয়াই, ঠিক আছে? আর এক্স যদি লেভেল এফেক্ট থাকে তার মানে আমার ওয়াই শুধুমাত্র ওয়াইটা হবে ফাংশন অফ এক্স, অনলি দ্য ওয়ান টাইম শিফট ঘটবে এই জায়গায়। গ্রোথের একটা ইম্প্যাক্ট আছে খুবই সামান্য পিরিয়ডের জন্য, সেটা আমরা এখানে ধর্তব্যের মধ্যে আনছি না। বুঝা গেল যে ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাসে আমি পদ্মা ব্রিজ নিয়ে কথা বলেছিলাম। ওটাও তোমরা এভাবে ভাবতে পারো যে
পদ্মা ব্রিজ মানে কি হঠাৎ করে কোনো একটা ইনভেস্টমেন্ট বেড়ে গেছে, কোনো একটা সেভিংস, একটা চেঞ্জ এসছে, একটা ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ। সো এই ধরনের একটা ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ আসলে কি ধরনের ইম্প্যাক্ট পড়বে আমার গ্রোথ রেটের উপর? দ্যাটস এন ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। তো তোমার গ্রোথ ইফেক্ট, লেভেল এফেক্ট এবং এই ধরনের ডিনামিক্স তোমাকে কিছুটা ইনসাইট দিবে টু গাইড ইউ যে ইম্প্যাক্টটা কি ধরনের হতে পারে। তো মোস্ট লাইকলি যে ইম্প্যাক্টটা এই ধরনেরই হবে, যে প্রথমে একটু গ্রোথ বাড়বে, তারপর আস্তে আস্তে সেটা আবার আগে গ্রোথ রেটে চলে যাবে। ইটস মোর অফ এ লেভেল এফেক্ট হবে। একটা পার ক্যাপিটা ইনকাম বাড়বে, কিন্তু গ্রোথ রেটটা আমার আগের মতোই থাকবে। ওকে, এখন হলো ইম্প্যাক্ট অন কনজাম্পশন, ডিসি বাই ডিএস at the steady state. আমরা সবকিছু এখন স্টেডি স্টেটে দেখছি। সো স্টেডি স্টেটে আমার ইকুইলিব্রিয়াম কনজাম্পশন যেটা সি স্টার, আউটপুট মাইনাস সেভিংস, রাইট? দিস ইজ আউটপুট মাইনাস সেভিংস কনজাম্পশন। আমি জানি এই সেভিংস ইকুয়াল টু ইকুইলিব্রিয়ামে হলো এটা ব্রেক ইভেন এটা। সো আমরা এভাবে লিখতে পারি। সো যেটা করলাম যে আমরা সবকিছু আরো কে এর টার্মে নিয়ে আসলাম এক্সপ্লিসিটলি। এখন আমরা এই টার্মটাকে আমরা ডিফারেন্সিয়েট করছি। আমরা লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডকে আমরা ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এস, সেভিংস রাইট। সো দিস ইজ, এটাকে হলো মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল টাইমস ডিকে বাই ডিএস মাইনাস এটা, যেহেতু আমার কে স্টারটা সেভিংস রেটের ফাংশন, এটা ডিকে বাই ডিএস। সো আমরা ডিকে বাই ডিএস কে আমরা একসাথে করলাম, এতে আমরা ভিতরে পেলাম হলো এই টার্মটা। আমরা অলরেডি জানি যে ডিকে বাই ডিএস এর সাইনটা কি পজিটিভ, তাই না? জি স্যার। মানে সেভিংস বাড়ার ফলে আমার ডান দিকে সরে গেছে আমাদের স্টেডি স্টেট, সো এটা পজিটিভ, এটা আমরা জানি। এখন হলো এইটার সাইনটা কি হবে সেটা বোঝা। এখন এই জিনিসটা কি, এইটা হলো আমার প্রোডাকশন ফাংশনের স্লোপ, রাইট? জি স্যার। আর ডান দিকেরটা হলো আমার ওই ব্রেক ইভেন যে ফাংশনটা আছে, যে স্ট্রেট লাইনটা, সেটার স্লোপ। সো আমার এই ওভারঅল সাইনটা ডিপেন্ড করবে যে কোন স্লোপটা হায়ার। সো আমাদের তো এটার মানেটা কি, মানে এটার স্লোপের ডিফারেন্সটা ইনটুইটিভ মানেটা কি দাঁড়াচ্ছে? এক ইউনিট ক্যাপিটাল বাড়লে আমার আউটপুট যে পরিমাণ বাড়বে সেটা অবশ্যই অফসেট করতে হবে এক ইউনিট ক্যাপিটাল বাড়লে তার যে কস্টটা, ইন টার্মস অফ ডিপ্রিসিয়েশন, ইন টার্মস অফ পপুলেশন গ্রোথ, সবকিছু, তাই না? মানে এক ইউনিট ক্যাপিটাল বাড়ার বেনিফিটটা আমার কস্ট থেকে বেশি হতে হবে। এবং সেটাই যদি হয় তাহলে আমার সেভিংস এর উপর ইম্প্যাক্টটা, সরি, কনজাম্পশনের উপর ইম্প্যাক্ট অন সেভিংস ইজ পজিটিভ, আর যদি না হয় সেটা নেগেটিভ। এটা আবার একটু চিন্তা করো যে যখন আমার slope of this production function is higher, greater than the slope of this break-even curve, the straight line, এটার মানেটা কি? কারণ আমরা জানি যে আমাদের প্রোডাকশন ফাংশন ইজ সাবজেক্ট টু ডিমিনিশিং মার্জিনাল ক্যাপিটাল, তাই না?
সো আমার ক্যাপিটাল স্টক যখন খুব বেশি থাকবে ইটস লাইকলি যে এটা সরি এটা আমার ক্যাপিটাল স্টক যখন কম থাকবে তখন এটা পজিটিভ হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি, তাই না? এটা বোঝা গেছে? Yes, sir. আমার আউটপুটের স্লোপটা ইজ হায়ার দেন দ্য আমার ব্রেক ইভেন স্লোপের থেকে। আউটপুটের স্লোপটা তখনই আমার হাই হবে যখন আমার আউটপুটের স্লোপ মানে কি মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল, যখন আমার ক্যাপিটালের স্টকটা কম। ওই গ্রাফটা চিন্তা করো, তার মানে আমি একদম কাছাকাছি জিরোর অরিজিনের কাছাকাছি আছি। সো ওরকম যদি আমি কাছাকাছি থাকি তাহলে আমার এটার মানে কি বলবো ইম্প্যাক্ট অফ সেভিংস রেট অন কনজাম্পশন পজিটিভ। এই গ্রাফটা আসলে একটু জটিল হয়ে গেছে, তোমার বইতে আলাদা আলাদা করে 3টা গ্রাফ আছে, তোমরা একটু দেখে নিও। তারপর আমি যেটা বলতে চাচ্ছিলাম এখানে যে এই লাইনটা হলো আমার আউটপুট কার্ভ, এই লাইনটা হলো আমার আউটপুট, আর এটা হলো আমার সেভিংস কার্ভ, সাম ফ্র্যাকশন অফ আউটপুট। এটা হলো আমার ব্রেক ইভেনের এটা। সো এখানে আমার কনজাম্পশন কতটুকু, সে আমার এই পয়েন্টটায় সাপোজ আমি এখানে আছি, এখানে আমার আউটপুট হলো এতটুকু, তার ভিতরে আমার সেভিংস হলো এতটুকু, সো এতটুকু হলো আমার কনজাম্পশন, তাই না? আর আমি যদি এখানে থাকি তাহলে আমার আউটপুট হলো এতটুকু, আমার সেভিংস হলো এতটুকু, আর কনজাম্পশন হলো এতটুকু। তো এখান থেকে ঠিক ওটা বোঝা খুব মুশকিল যে আসলে, কারণ আমি যখন ইয়েটা করছি কম্পিটিটিভ স্টেজটা করছি, ওটা করছি আমরা স্টেডি স্টেটে। দিস আর নট স্টেডি স্টেট, স্টেডি স্টেটের বাইরে। তারপরেও এখান থেকে একটা ধারণা পাওয়া যায়। সো আমার এখানকার ফর এক্সাম্পল আমার এখানকার স্লোপটা কি, এখানকার স্লোপটা হলো অবশ্যই যে যখন আমার ক্যাপিটাল স্টকটা খুব কম থাকবে, যখন আমার ক্যাপিটাল স্টকটা খুব কম থাকবে তখন মানে এই কার্ভটা তো খুব খাড়া হয়ে উঠতেছে, তাই না, খুব স্টিপ হয়ে উঠতেছে, তার স্লোপটা হবে হায়ার দেন এটা থেকে, মার্জিনাল প্রোডাক্টিভিটি হায়ার হবে এটা থেকে। আর আমি যখন এখানে থাকবো তখন আমার এই স্লোপটা অনেক ফ্ল্যাটার হয়ে গেছে ততক্ষণে দেন এটা থেকে। সো এই স্লোপের উপর ডিপেন্ড করবে যে তোমার সেভিংস এর ইম্প্যাক্ট অন কনজাম্পশনটা কি হবে। বাট অতটা ইনটিউটিভ না হলেও তোমরা ম্যাথমেটিক্যালি জিনিসটা বুঝতে পারবে। Okay, the last one is the impact on output. Okay, 1 মিনিট সময় দাও, একটু চা নিয়ে আসি। সো এটা আমার একটা ইম্পর্টেন্ট কম্পারেটিভ স্টাডিজ, হ্যাঁ, যে আসলে আমার সেভিংস বাড়লো, তারপর কি আমার কি ইকুইলিব্রিয়ামে যে লং টার্মে কি আমার আউটপুট বাড়বে কি বাড়বে না, আউটপুট পার ক্যাপিটাল।
সো আমরা জানি স্টেডি স্টেটে এই কন্ডিশনটা ফুলফিল করে। সো দিস ইজ হোয়াট উই নো। সো এটা আমরা ইউজ করব আরো। আমি এটা আগে লিখে রাখলাম। সো আমরা ইন্টারেস্টেড হলো এটাতে dy স্টার। এটা একটু সবসময় খেয়াল রাখো যে স্টারটা আমরা ইউজ করছি কিন্তু স্টেডি স্টেট বোঝানোর জন্য। তো যখন এই ধরনের কম্পারেটিভ স্ট্যাটিস্টিক্স করা হবে তখন যদি আমরা এই স্টারটা ইউজ করি, it has significant meaning here. So dy by ds, তো সে y star কে আমরা লিখতে পারি fk, right? It's a production function, the output. So এটাকে আমরা ভেঙে লিখতে পারি del fk by ds dk and marginal product times dk by ds, right? ওইটা এটার তুলনা কোনটা গোলাপিটা? সো আমরা মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল এফ প্রাইম কে, এটার সাইন আমরা জানি, এটা পজিটিভ সবসময় বাই ডেফিনেশন। কিন্তু আমরা ডিকে বাই ডিএস এটা আমরা সাইনটা জানি কিন্তু এটার স্পেসিফিক ভ্যালুটা আমরা জানি না, যেটা আমরা ম্যাথমেটিক্যালি ডিরাইভ করতে চাই। সো আমরা এখন এই ডিকে বাই ডিএস টা নিয়ে কাজ করব। তো সেটা করতে যে আমরা ইকুইলিব্রিয়াম যে কন্ডিশনটা আছে আমরা সেটা থেকে শুরু করি। আমরা বোথ সাইডকে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এস। তাহলে আসছে এস টাইমস মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল ডিকে বাই ডিএস প্লাস জাস্ট প্রোডাক্ট রুল এফ কে, আর এটা আসবে এটা টাইমস ডিকে বাই ডিএস, দেন কালেক্টিং টার্মস ডিকে বাই ডিএস করলে আমার ডান দিকে আসবে এটা। সো আমি ডিকে বাই ডিএস কে আমি এটা তোমাদেরকে একটু ডিরাইভ করে এটা দেখতে হবে, হ্যাঁ, ইটস নট সো অবভিয়াস। সো আমি ডিকে বাই ডিএস কে আমি এইভাবে লিখতে পারি। আমরা জানি যে ডিওয়াই বাই ডিএস হলো এফ কে এফ প্রাইম প্লাস ডিকে বাই ডিএস। সো এটাকে আমরা এইভাবে লিখলাম। সো এটা খুব একটা মিনিংফুল দাঁড়ায় না, মানে এটা মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল টাইমস টোটাল আউটপুট ব্রেক ইভেন মাইনাস দেয়ার ইজ নো কে হিয়ার। কিন্তু সো আমরা যেটা করি যে এই স্লোপটাকে আমরা একটা ইলাস্টিসিটির আকারে প্রকাশ করার চেষ্টা করি। সামটাইমস ইলাস্টিসিটি ইজ মোর ইনটিউটিভ দেন এই ধরনের স্লোপ। ইলাস্টিসিটি থেকে হয়তো আমরা এমন কিছু একটা এক্সপ্রেশন পাবো যেটা আমরা আরো ইনটিউটিভলি ব্যাখ্যা করতে পারবো। আমি ডিরাইভেশনের ভিতরে যাচ্ছি না, জাস্ট সিম্পল এস বাই এফ দিয়ে এটাকে গুণন করা এবং কালেক্টিং টার্মস, তারপরে দুই সাইডকে আমরা এফ কে, দুই সাইড না নিউমারেটর আর ডিনোমিনেটরকে আমরা যদি ভাগ করি তাহলে আমরা এরকম একটা টার্ম পাই। আমি ডিটেইল এখানে ডিরাইভ করে দিয়েছি, বইতে অত ডিটেইল ডিরাইভেশনটা নেই, তো তোমরা জাস্ট এটা দেখে দেখে করলেই তোমাদের একবার করা হয়ে যাবে। এখন বলো যে এই টার্মটা কি আসলে, নিউমারেটরটা? স্যার গ্রোথ রেট অফ ক্যাপিটাল? না, আবার চিন্তা করো ঘটনাটা কি কি এখানে। মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল টাইমস ক্যাপিটাল ডিভাইডেড বাই আউটপুট। আর ইলাস্টিসিটি বলছে ক্লোজ, ইটস এ ফ্যাক্টর শেয়ার, তাই
মনে আছে যে আমরা ফ্যাক্টর শেয়ার নিয়ে কথা বলেছিলাম, মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ জি স্যার। ক্যাপিটাল টাইমস ক্যাপিটাল ডিভাইডেড বাই ওয়াই হলো আমার আলফা কে, একটা কনস্ট্যান্ট। ঠিক একইভাবে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার বাই লেবার বাই ওয়াই ইজ ইকুয়াল টু আলফা এল। যেহেতু আমরা এখানে শুধু ক্যাপিটাল নিয়ে কথা বলছি, লেবার এখানে নেই, সো আমরা শুধুমাত্র আলফা কে দিয়েই কাজ করছি এখানে। সো আমরা ইলাস্টিসিটিটা আমরা এইভাবে এই এক্সপ্রেশনে আমরা নিয়ে আসতে পারি। স্যার একটু জানতে হ্যাঁ, চাচ্ছিলাম sure. স্যার, বলুন। আচ্ছা তাহলে এই যে ইলাস্টিসিটি অফ ক্যাপিটাল, হ্যাঁ, আর ফ্যাক্টর শেয়ারের মধ্যে ডিফারেন্সটা কি স্যার? স্যার আমরা একটা ফাংশনে দেখেছিলাম কি যে ইলাস্টিসিটি অফ ক্যাপিটাল আর হচ্ছে ইয়েটা ফ্যাক্টর শেয়ার অফ ক্যাপিটাল, এটা সেম বের হয়। এক্স্যাক্টলি দ্যাটস এ গুড কোশ্চেন। হ্যাঁ, ওটা সেম হচ্ছে, এটা কবলগ্রাসের কারণের জন্য। তোমার যদি প্রোডাকশন ফাংশন যদি ডিফারেন্ট টাইপের হয় তাহলে তো ওটা সেম হবে না। ঠিক আছে, মানে এখানে আমরা যে ফর্মুলাটা দিয়ে আমরা এটা পাচ্ছি, দিস ইজ দ্য ফর্মুলা অফ ফ্যাক্টর শেয়ার, রাইট? ফর্মুলা ঠিক না, মানে জাস্ট ইনটুইটিভলি, মানে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল বলতে আমরা কি বোঝাচ্ছি, মানে এক ইউনিট ক্যাপিটাল বাড়লে তোমার আউটপুট কত বাড়বে, তাই তো? সো আমার 1 ইউনিট ক্যাপিটাল বাড়লে যদি আউটপুট 10 ইউনিট বাড়ে, আর তোমার যদি টোটাল ক্যাপিটাল থাকে 100 ইউনিট, তার মানে 10 টাইমস 100 হলে 1000 ইউনিট অফ ক্যাপিটাল তোমার আছে। আর তোমার টোটাল আউটপুট যদি 10,000 হয়, তার মানে 1000 ডিভাইডেড বাই 10,000 0.1, ব্যাপারটা এরকম। স্যার তাহলে কি আমরা কব-ডগলাস ফাংশন না নিয়ে অন্য ফাংশন নিলে ওটা চেঞ্জ হয়ে যাবে, মানে সেম থাকবে না? না, তখন আর সেম থাকবে না, ডেফিনেটলি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। মানে ইটস জাস্ট দ্য সিম্পলিসিটি অফ দ্য কব-ডগলাস ফাংশন, যে তোমার ওই কে আর এল এর উপর যে কোএফিসিয়েন্ট দুটো আছে সেই দুটো একই জিনিসই দেখাচ্ছে। হ্যাঁ, তুমি একটা আরেকটু জটিল সিএস প্রোডাকশন ফাংশন নাও, দেখো কমপ্লিটলি ডিফারেন্ট। সিএস প্রোডাকশন ফাংশনের শেয়ারটা আসে হলো তোমার এল আর কে এর আগে যে একটা কোএফিসিয়েন্ট আছে সেটা থেকে, নট যে তার ইয়ে থেকে, এক্সপোনেন্ট থেকে। ওকে, দ্যাটস এ গুড কোশ্চেন। সেইটা প্রশ্ন আমাদের মাথায় আসতো যখন আমরা পড়তাম এগুলো। সো এটাকে আমরা লিখতে পারি, এটাকে আলফা কে 1 মাইনাস আলফা কে, যেখানে তোমার আলফা কে হলো তোমার শেয়ার অফ ক্যাপিটাল। ঠিক আছে, তার মানে আমার ইলাস্টিসিটি অফ আউটপুট উইথ রেসপেক্ট টু সেভিংস ডিপেন্ড করছে আমার ক্যাপিটালের আউটপুটে আমার ক্যাপিটালের শেয়ারটা কতটুকু, তাই তো? ডাইরেক্টলি প্রপোর্শনাল, রাইট? সো এটার মানেটা কি কেউ ইনটিউটিভলি বলতে পারো যেটা? মানে আউটপুটে ক্যাপিটাল শেয়ার বেশি হওয়া মানে কি? এটা মানে হলো যে তোমার কে এর পরিমাণও বেশি, অথবা মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটালও বেশি, অথবা বোথ বেশি, তাই না? জি স্যার। সো ধরলাম আমার মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল হয় ফর এ গিভেন লেভেল অফ কে। যদি আমার মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল হাই হয়, তার মানে আমি যখন একটা আমি সেভিংস, আমি 100 টাকা সেভ হলো, 100 টাকা সেভ দিয়ে আমি সেভিংস থেকে আমি একটা জায়গায় ইনভেস্ট করলাম, কিন্তু এই ইনভেস্টমেন্টের রিটার্নটা যদি আমার খুব হাই হয়, তার মানে কি অবশ্যই সেটা আউটপুটের ইম্প্যাক্ট তার বেশি হবে, তাই তো? বোঝা গেছে ব্যাপারটা? জি স্যার। মানে আমার যদি মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল বেশি হয়, আমি যেই সেভিংসটা করলাম ওই সেভিংস থেকে আমি রিটার্নটা বেশি পাবো, তার মানে কি আমার আউটপুটটা বেশি বাড়বে। সিম্পল। এটাই আমরা অনেক জটিল অঙ্ক টঙ্ক করে একই জিনিস দেখালাম। আচ্ছা, এখন কতগুলো ইন্টারেস্টিং জিনিস, যে আমরা যখন কোনো একটা মডেল লিখি, ম্যাথমেটিক্যাল মডেল, তো প্রথমেই বলেছিলাম যে আমরা একটা রিয়েলিটি থেকে আমরা একটা অ্যাবস্ট্রাকশনে যাই, আবার অ্যাবস্ট্রাকশন থেকে আবার রিয়ালিটিতে ব্যাক করার চেষ্টা করি।
যে ওই অ্যাবস্ট্রাকশন, ম্যাথমেটিক্যাল ওই অ্যাবস্ট্রাকশন দিয়ে আমরা রিয়েলিটিটাকে কিভাবে এক্সপ্লেন করতে পারি। তো এই সেজন্য আমরা মডেলগুলোর একটু ভ্যালিডিটি চেক করি যে আসলে এটা রিয়েলিটির সাথে মিলছে কিনা। তো সেটা দুইভাবে করি, একটা হলো তোমার যে প্যারামিটার গুলো আছে, প্যারামিটারের ভ্যালুগুলো আমরা ইউজ করি, যেহেতু মোটামুটি প্যারামিটারের ভ্যালুগুলো আলাদাভাবে এস্টিমেটেড, কোথাও না কোথাও কেউ একজন এস্টিমেট করে রেখেছে, অলরেডি আমরা জানি প্যারামিটারের ভ্যালুগুলো কত হতে পারে। আর একটা হলো এটাকে ডেটাতে নিয়ে যাওয়া, ডেটা দিয়ে চেক করে দেখা। সো এটা যদি আমি ডেটা দিয়ে চেক করতে যাই তাহলে আমি আউটপুটকে রিগ্রেস করব সেভিংস রেটের উপর করে, দুইদিকে লগ নিয়ে তারপরে আমি তার ইলাস্টিসিটিটা বের করব, করে দেখবো ওটার ভ্যালুটা কিরকম, তাই তো? এবং সেটা আমার ক্যাপিটাল শেয়ারের সাথে ওটা কিভাবে রিলেটেড, সেটা কি আমার পজিটিভলি রিলেটেড, মানে এখানে যেভাবে আমি সম্পর্কটা পাচ্ছি এই ধরনের একটা সম্পর্ক আমি সেখানে পাচ্ছি কিনা। তো প্রথমটা হলো যে আমরা যেটা বলছিলাম যে প্যারামিটার ভ্যালুগুলো দিয়ে দেখা। সো আমরা জানি এটা মূলত ডেভেলপড কান্ট্রিজ এর জন্য আলফা কে ইজ ইকুয়াল টু 1/3। শেয়ার অফ ক্যাপিটাল ইন টোটাল আউটপুট ইজ 1/3 আর শেয়ার অফ লেবার হলো 2/3। ঠিক আছে, এটা বাংলাদেশের জন্য কিরকম হতে পারে তোমাদের কোনো ধারণা আছে? মানে বাংলাদেশে তুমি যদি একটা এস্টিমেট করো বাংলাদেশের প্রোডাকশন ফাংশন নিয়ে, তাহলে তুমি কে এর কোএফিশিয়েন্ট কত পাবে, এল এর কোএফিশিয়েন্ট না কে এর, হ্যাঁ মানে লগ ধরলে কোএফিশিয়েন্ট বা এক্সপোনেন্ট কত পাবে এল এর? স্যার ক্যাপিটাল হতে পারে 1/5 এরকম, না জাস্ট আমি অ্যাজাম্পশন আর কি, আই এম নট শিওর অ্যাবাউট। না না শিওর, মানে এগুলো তো আমাদের জাস্ট গেস, ওয়াইল্ড গেস। হ্যাঁ মানে আমি যখন ধারণা করতাম তখন আমার এরকম ধারণা ছিল যে আমাদের ক্যাপিটালের পরিমাণ তো কম আমাদের ইকোনমিতে, সুতরাং ক্যাপিটালের শেয়ার তো কম হওয়া উচিত দেন ইয়ে, কিন্তু বেসিক্যালি ইটস জাস্ট দ্য অপোজিট, আমাদের উল্টা হয়। স্যার এটা কি প্রোডাক্টিভিটির কারণে হয় এরকম? না, তুমি চিন্তা করো যে একটা ডেভেলপ কান্ট্রিজে ওদের লেবারে, আচ্ছা আমরা যখন একটা প্রোডাকশন ফাংশন এস্টিমেট করি আমরা তো আর লেবার বলে তো আর কিছু নিতে পারি না, মানে কেন লেবার তো হেটেরোজেনাস লেবার, আমরা লেবারের ইন্ডিকেটর আমরা কি নিব, মানে কোন ভেরিয়েবলটা নিব, তখন আমরা নেই ওয়েজ। ঠিক আছে, সো লেবারের জায়গায় আমরা ইউজ করি হলো ওয়েজ, আর ক্যাপিটালের জায়গায় ইউজ করি যে ভ্যালু অফ ক্যাপিটাল স্টক, সেই ডেটাটা আছে আমাদের পেন ওয়ার্ল্ড টেবিলে আছে, বাংলাদেশের ক্ষেত্রেও আছে। তো আমরা যখন ওয়েজ ইউজ করি, তো বাংলাদেশের ক্ষেত্রে লেবারদের ওয়েজ এত কম, বা তুমি উল্টাভাবে বলতে গেলে যে আমাদের এখানে ক্যাপিটালিস্ট বা ক্যাপিটালের অংশটাতে এত টাকা চলে যায় যেখানে আমার লেবারের জন্য খুব কম টাকাই থাকে। সো এটা আমাদের প্রায় 70-30 আসে, প্রায় 70% মতো আসে ক্যাপিটাল, 30% মতো আসে লেবার। মানে ব্যাপারটা তুমি এভাবে চিন্তা করো যে তুমি একটা ব্যবসা থেকে তুমি 100 টাকা রেভিনিউ পেলে, ওই 100 টাকা রেভিনিউ এর থেকে তোমার কোনো প্রফিট নেই, তুমি লেবারকে কত টাকা দিবে, ক্যাপিটালের জন্য কত টাকা ইউজ করবে। বাংলাদেশের ক্ষেত্রে যে দেখা যায় যে লেবারকে দেয় 30 টাকা আর 70 টাকা মোটামুটি ক্যাপিটালের রেন্ট, ক্যাপিটালের খরচ সেখানে যায়, যেহেতু আমাদের ওয়েজ রেট খুব কম। আর ডেভেলপ কান্ট্রিজে জাস্ট দ্য অপোজিট, ওদের 1/3 যায় ক্যাপিটাল স্টকে আর 2/3 যায় লেবার, যেহেতু ওদের লেবার কস্ট ইজ ভেরি হাই। রিসেন্টলি আমাদের বিআইডিএস এর জুনিয়র দুজন, মারুফ নামে একটা ছেলে আছে, তোমরা চিন্তা করো, এখন অস্ট্রেলিয়া চলে গেছেন, আর বৈশাখী, তো ওরা একটা কাজ করেছিল, ওটাতে রিভিউয়ার ছিলাম আমি, তো ওইখানে ওরা এই ধরনের একটা প্রোডাকশন ফাংশন এস্টিমেট করেছেন, তোমরা একটু পড়ে দেখতে পারো ইফ ইউ আর ইন্টারেস্টেড। বিআইডিএস এর জুনিয়র কলিগ ওরা। স্যার হ্যাঁ স্যার আমরা তো জানি স্যার ডেভেলপ কান্ট্রিজ গুলো স্যার হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ, ওরা হচ্ছে প্রোডাক্ট করে, প্রডিউস করে। তো স্যার সেক্ষেত্রে হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ হওয়া সত্ত্বেও কেন স্যার লেবারের আর কি পোর্শনটা বেশি থাকে, এটা পিছনে কারণ কি? না, যেহেতু ওদের ওয়েজ রেট ইজ ভেরি হাই, তাই না? এখন তুমি এটা লেবার প্রোডাক্টিভিটি দিয়ে চিন্তা করতে পারো, ওদের সোশ্যাল কালচারাল অনেক কিছু দিয়ে এটা এক্সপ্লেন করা যায়।
আর লেবার প্রোডাক্টিভিটি জিনিসটা আসলে খুবই কি বলবো কন্ট্রোভার্সিয়াল মানে আমার কাছে। মানে বাংলাদেশের একটা লেবার, আমেরিকানের একটা একটা সে প্লাম্বার, বাংলাদেশের একটা প্লাম্বার আর আমেরিকার একটা প্লাম্বার সে আমাদের থেকে 100 টাইমস বা 1000 টাইমস বেশি স্যালারি পায়। ইট ডাজন্ট মিন যে আমাদের বাংলাদেশের প্লাম্বার থেকে সে 100-200 টাইমস মোর প্রোডাক্টিভ, তাই না? আমাদের প্লাম্বাররাও বেশ বেশ ভালো, হাইলি স্কিল যারা আমাদের বাসা বাড়িতে কাজ করে। তারপরেও আমাদের ওয়েজটা কেন লো? কেউ একজন ইনটিউটিভলি বলতে পারবে যে কেন? এখানে কস্ট অফ লিভিং লোয়ার আর ওখানে কস্ট অফ লিভিং হায়ার, সো ওদের ওই ওয়েজটা মানে আমাদের এখানে যে ওয়েজ দেওয়া হয় ওই ওয়েজটা ওদেরকে দিলে ওরা করতে ওদের মিনিমাম ওয়েজের কম হয়ে যায়। আবার আমি যেটা বলছি ওটা রিয়েল ওয়েজ ধরেই বলছি, রিয়েল ওয়েজ। স্যার একটা হইতে পারে যে সিপিআই দিয়ে ডিভাইড করে বলি, তারপরেও সে আমাদের থেকে 100-200 টাইমস ওদের ওয়েজ বেশি। ইট ডাজন্ট নেসেসারিলি মিন যে ওরা আমাদের থেকে বেশি প্রোডাক্টিভ। কেন বাংলাদেশের যে প্লাম্বার তোকে আমেরিকায় নিয়ে যাবে ঠিক একই কাজই করবে এবং বেতন পাবে 200 টাইমস, তাই তো হচ্ছে, তাই না? স্যার হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার আমার মনে হচ্ছে যে স্যার আমাদের লেবার যে সাপ্লাইটা স্যার এটা অনেক বেশি হওয়ার কারণে হচ্ছে এখানে ওয়েজ কম হচ্ছে আর কি ওদের তুলনায়। এক্স্যাক্টলি, ওয়ান অফ দ্য রিজন ডেফিনেটলি। আমাদের যেহেতু আমাদের লেবার মার্কেট কারণে আমাদের যেহেতু ওভার সাপ্লাই অফ লেবার, ওভার সাপ্লাই অফ পপুলেশন আছে, সো আমাদের ওয়েজ রেট কম। সো দ্যাটস ওয়ান এক্সপ্লানেশন ডেফিনেটলি। কিন্তু আমার যেটা মনে হয় যে ইট হ্যাজ সামথিং টু ডু উইথ মেশিনারিজ। হ্যাঁ, সে ফর এক্সাম্পল আমাদের যে মাটি কাটছে আর ওরা যে মাটি কাটছে, ওরা মাটি কাটছে হলো একটা এক্সকাভেটর দিয়ে। সে 1 ঘন্টায় যে পরিমাণ মাটি কাটতে পারবে এক্সকাভেটর দিয়ে, আমাদের যে লোকটা মাটি কাটছে কোদাল দিয়ে, সে 1 ঘন্টায় তো আর সেই কাজটা করতে পারবে না, তার সেটা করতে হয়তো 2 দিন বা 5 দিন সময় লাগবে। ইট ডাজন্ট মিন যে আমাদের লেবারটা তার থেকে কম প্রোডাক্টিভ। ইট মিনস যে আমাদের লেবারের কাছে সেই ক্যাপিটাল স্টকটা নাই বলে সে ওটা করতে পারছে না। তো তাকে যদি সেই ক্যাপিটাল স্টকটা দেওয়া হতো, তাকে যদি সেই ট্রেনিংটা দেওয়া হতো, তাহলে সে একই কাজই করতে পারতো। হোয়াটএভার, মানে এই জিনিসগুলো খুব আমাকে বদার করে যখন বলা হয় যে আমাদের লেবার প্রোডাক্টিভিটি কম। মানে হোয়াট ডাজ ইট মিন? আসলে কি ওরা কিছু জানে না, বোঝে না? তা তো না। ওদেরকে সেই ক্যাপিটালটা তুমি দাও নাই, সেই সুযোগটা তুমি দাও না, তারপর কিভাবে বলে যে ওদের মানে ওদের স্কিল লেভেল বা ওদের কম, লেবার প্রোডাক্টিভিটি কম। একই মেশিন যদি 2 জনকে দেওয়া হতো, তারপর বলা হতো যে তোমরা কাজ করে দেখো কার প্রোডাক্টিভিটি বেশি, দেন উই ক্যান কম্পেয়ার। যাই হোক, হ্যাঁ বলো। তাহলে কি বলা যাচ্ছে যে স্যার ক্যাপিটাল স্টকটা মূলত লেবার প্রোডাক্টিভিটিকে বাড়াতে সহায়তা করে এরকম? এক্স্যাক্টলি, তুমি যদি একটা কপডোগ্লাস প্রোডাকশন ফাংশন নাও, তুমি যদি dy/dl মেজার করো, তখন দেখো যে সাইডে কিন্তু তোমার ক্যাপিটাল স্টকটাও থেকে যাচ্ছে, তাই না? তোমার আরো তুমি ডিরাইভেশন করলে তুমি দেখতে পারবে যে তোমাদের ওয়েজ রেটটাও ডিপেন্ড করে পার ক্যাপিটা ক্যাপিটালের উপরে। So it is basically the capital stock, it is the technology that makes these differences. এবং সাথে সাথে তোমার ডেমোগ্রাফিক ফ্যাক্টর যেগুলো তুমি বললে যে হ্যাঁ আমাদের জনসংখ্যা অনেক বেশি বলে এটাও ডেফিনেটলি দোজ আর ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। তবে জিনিসগুলো একটু মাথায় রাখা উচিত যে আসলে আমরা যখন খুব সহজে এগুলো বলে ফেলি, আসলে আমরা কি মিন করি, তো সেগুলা একটু চিন্তা করা উচিত। যাই হোক, আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমরা যদি এটাকে প্যারামিটারাইজ করি, মানে প্যারামিটারের ভ্যালুগুলোকে বসাই, তাহলে তুমি দেখতে পাবে যে ইলাস্ট্রিসিটিটার ভ্যালু আসে হলো 1/3 elasticity of output with respect to savings। ঠিক আছে,
এটার মানে হলো যে 10% increase in the saving rate will raise per capita output by 5% in the long run. In the long run টা ইম্পর্টেন্ট, যেহেতু আমরা সবকিছু এখন স্টেডি স্টেটে দেখছি। So 10% increase in savings rate is a huge saving increase. 10% increase in permanent saving rate. Per capita output বাড়বে মাত্র 5% in the long run এ যে। So আমরা যদি আবার ওই আগের মতো গ্রাফটা চিন্তা করি, তাহলে এই ডিফারেন্সটা হবে তোমার কাইন্ড অফ 5%। ঠিক আছে? Okay. So next topic যাওয়ার আগে আরেকটু বলে নিই যে আমরা যখন সোলো মডেলটা শুরু করেছিলাম, খুব সম্ভবত আমি বলেছি কিনা খেলে, আচ্ছা এটা এসেছিল তোমার হ্যারোড-ডেমার মডেলের একটা ক্রিটিসিজম থেকে। হ্যারোড-ডেমার মডেল বলেছিল যে তোমার গ্রোথ ডিপেন্ড করে তোমার সেভিংস রেটের উপরে, তাই না? মনে আছে ওই ইকুয়েশনটা? জি স্যার। সেভিংস যত বাড়াবে তোমার গ্রোথ রেট তত বাড়াবে। এবং তার এই কথার উপর ভিত্তি করে তখন যে সোভিয়েত ব্লকের যে কান্ট্রিগুলো ছিল যারা 5 ইয়ার প্ল্যান করতো বা সেন্ট্রাল প্ল্যানিং করতো, ওরা সবাই গুরুত্ব দিয়েছিল যে সেভিংস বাড়াতে হবে, সেভিংস বাড়াতে হবে। এবং সেভিংস বাড়ানোর জন্য ওরা অনেক রকম প্ল্যান নিয়েছিল এই ধরনের মডেলের উপর বেসিস করে। কিন্তু পরে সলো এসে বললো না, আসলে সেভিংস এর অত বড় ইম্প্যাক্ট নাই। একে তো সেভিংস এর কোনো গ্রোথ ইম্প্যাক্ট নাই, এবং সেভিংস এর যে লেভেল ইম্প্যাক্টটা হচ্ছে সেটাও খুব বেশি না। সেটা তোমার ইন দ্য লং রানে যে একটা 5% তোমার ইনক্রিজ হতে পারে যদি তুমি 10% সেভিংস রেট বাড়াও। এবং 10% ইনক্রিজ ইন সেভিংস রেট ইজ এ হিউজ থিং হোল পপুলেশনের জন্য। তো সেখান থেকেই আর্গুমেন্ট গুলো আসে যে আসলে সেভিংস বাড়িয়ে সবকিছু করা যাবে কিনা। সে বলছে না, আসলে সেভিংস বাড়িয়ে এই ধরনের লং রান গ্রোথ সাস্টেইন করা সম্ভব না। সেজন্য আমার দরকার টেকনোলজিক্যাল চেঞ্জ। দ্যাট ইজ হিজ পয়েন্ট। স্পিড অফ কনভার্জেন্স মানে আজকে না শুরু করি। ইয়েস স্যার। আচ্ছা, একটা দীর্ঘশ্বাস শুনতে পেলাম। আমি বুঝতে পারছি যে এখানে একটু ম্যাথমেটিক্যাল বেশি চলে আসছে, ডিরাইভেশন এটা করতেই হবে। তোমরা এখন মাস্টার্স লেভেলের স্টুডেন্ট, মাস্টার্স মাস্টার। জি স্যার। হ্যাঁ, তো তোমাদের একটু রিগার থাকতে হবে তোমাদের অ্যানালাইসিসে, যেটা তোমরা আন্ডারগ্রেড থেকে একটা ডিপার্চার। আর বিশেষ করে ম্যাক্রোতে তো এটা হিউজ ডিপার্চার, যেহেতু আন্ডারগ্রেড লেভেলে আমরা ডিনামিক্স নিয়ে খুব একটা কথা বলি না, মাস্টার্সে এসে এই ডিনামিক্স গুলো নিয়ে আলোচনা করি। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো একটু প্রথমে বোরিং মনে হবে, এত কেন ডিরাইভেশন করতে হচ্ছে। ডিরাইভ একবার করে করতেই হবে তোমাদেরকে। ডিরাইভেশন না করলে তোমরা ভিতরের জিনিসগুলো বুঝতে পারবে না যে কেন কি হচ্ছে, কিভাবে হচ্ছে। কিন্তু একই সাথে ইনটিউশনটা খুব ইম্পর্টেন্ট। তো আমি মনে করি তোমরা যদি বইটা পড়ো ঠিক মতো, কারণ আমি যা বলছি সবই বইতে আছে, হয়তো আমার কিছু নিজস্ব এক্সপেরিয়েন্স, কিছু পার্সোনাল ইনসাইট আছে, আমি সেগুলো শেয়ার করার চেষ্টা করি। কিন্তু তোমরা বইটা ভালো মতো পড়ো, ক্লাস লেকচারটা ফলো করো, ভিডিওটাও আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি, সেটাও তোমরা দরকার পড়লে আবার দেখো, আবার শোনো। আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে তোমাদের। আর কারো কোনো বক্তব্য আছে? আজকের মধ্যে আমি এখানে শেষ করতে যাচ্ছি। আসাদুজ্জামান কিছু বলতে যাচ্ছিলেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বল। স্যার আমরা এখানে যে ধরনের ম্যাথমেটিক্স গুলো দেখতে পাই স্যার, এইসবের জন্য মানে আমরা যদি একটু রিভিউ করতে চাই আমাদের ম্যাথমেটিক্যাল নলেজটা, কোন চ্যাপ্টার গুলা বা কোন বইটা আমরা ফলো করতে পারি, একটু জাস্ট রিভিউ করব যে সবকিছু। তুমি চিয়াং পড়ো। আচ্ছা, চিয়াং রিলেটেড চ্যাপ্টার গুলো। রিলেটেড বলতে আসলে তোমরা মানে কি কি জিনিস লাগবে সেটা আমি অলরেডি আগেও কিছুটা তোমাদেরকে ধারণা দিয়েছি, যে ধরনের ম্যাথস দরকার। তারপর যেমন তোমাদের এখানে কি কি দরকার পড়ছে, তোমার ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে প্রোডাক্ট রুল, এই রুলগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে তোমার ভাগের যে রুলটা সেটাও খুব ইম্পর্টেন্ট। কিছু বেসিক ইন্টিগ্রেশন তোমার এখানে লাগছে। আমার মনে হয় তোমরা ক্যালকুলাসটা আবার একটু দেখে নিতে পারো, যাদের একটু সমস্যা হতে পারে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তবে চিয়াং ইজ গুড প্লেস টু স্টার্ট উইথ। তুমি চিয়াংটা দেখো, আর আমি অনেক কিছু আছে যেটা চিয়াং থেকে পড়াচ্ছি। জি স্যার, তোমাদের সুবিধা হবে বুঝতে। ওকে,
আর সবচেয়ে বড় কথা হলো তোমাদের ডিরাইভেশন গুলো নিজে নিজে একটু করতে হবে। একবার এই ম্যাথসের ভিতরে ঢুকলে তখন মনে হবে যে না আসলে জিনিসগুলো অত কঠিন না, কেন একটা প্যাটার্ন তুমি খুঁজে পাবে যে একই ধরনের জিনিস একই ধরনের রেজাল্টই বারবার আসছে, রিপিট করছে। তখন তুমি ওটাতে অভ্যস্ত হয়ে যাবে, একটু সময় দিতে হবে পিছনে। হ্যাঁ, তো ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। হ্যাঁ, ভালো থেকো তোমরা। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।